আসসালামু আলাইকুম। আমি কথা বলতে বলতে আর সকাল নাই, শুভ অপরাহ্ন। আমরা পরিবেশ নিয়ে কয়েকটা কাজ শুরু করেছি। আসলে আমাদের সময় তো খুব অল্প, এর মধ্যে যেহেতু একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে হচ্ছে, ফলে কয়েকটা কাজ শুরু করবার চেষ্টা করছি, যেটা একই সাথে সংরক্ষণ এবং প্রয়োগ এই দুইটার ক্ষেত্রেই অন্তত কিছু দৃষ্টান্ত স্থাপিত হবে বলে মনে করেছি। সেন্ট মার্টিন দ্বীপটি ক্ষুদ্র, কিন্তু এটা অনন্য। এটা সকল বক্তাই তাদের বক্তব্য বলেছেন যে এটি আসলে একটি অনন্য প্রতিবেশ ব্যবস্থা, বাংলাদেশে যেটা দ্বিতীয় আর নেই। এবং এইরকম দ্বীপ বাংলাদেশের বাইরেও অন্যান্য জায়গাতে আছে। সেইগুলো কেমন ভাবে ব্যবস্থাপনা করা হয় সেটা সম্পর্কে আমরা যারা দেশের বাইরে গেছি তারা জানি, এবং ওইটা প্রত্যক্ষ করারও আমাদের সুযোগ হয়েছে। সেন্ট মার্টিনের মাস্টার প্ল্যান করার উদ্দেশ্য হচ্ছে আমরা এটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করেছি, কিন্তু এইখানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণার সাথে সাধারণ নিষেধাজ্ঞাগুলো থাকে সেইগুলো বলা আছে, কিন্তু একটা লং টার্ম অ্যাপ্রোচ নিয়ে বনটাকে কেমন, দ্বীপটাকে কেমন করে আবার রেস্টোর করা যাবে সে কথাগুলো বলা নেই। বলা আছে কোরাল আহরণ করা যাবে না, সেটা একটা না হতে পারে, কিন্তু না এবং হ্যাঁ সমন্বয়ে কেমন করে আমরা আসলে সেন্ট মার্টিন দ্বীপটাকে আবার একটা সমৃদ্ধ প্রতিবেশগত ব্যবস্থা হিসেবে ফিরিয়ে আনবো, সেটাই হচ্ছে এই মাস্টার প্ল্যানের উদ্দেশ্য। সেজন্য এটা পরিবেশ সংরক্ষণ আইনের 5 ধারাতে নোটিফিকেশন করা যায় বলে আমি মনে করি, করলে এটার একটা লিগ্যাল বেসিস। সেখানে হয়তো আমরা প্রকল্পগুলো বলবো না, কিন্তু প্রকল্পগুলোর কাজগুলো বলবো, কারণ প্রকল্প তো আর ক্যানট বি পার্ট অফ আ লিগ্যাল ডকুমেন্ট। একটা বিষয় হচ্ছে যে আমাদের এই মাস্টার প্ল্যান যেটা করা হচ্ছে সেটা আমরা তো নিশ্চয়ই ফাইনাল করে গেজেট নোটিফিকেশন করব, কিন্তু এটার একটা পাতায় যদি আমরা জোনিংটা দিয়ে দিতে পারতাম এবং একটা পাতায় ডুজ অ্যান্ড ডোন্টস গুলো দিয়ে দিতে পারতাম, তাহলে সকলের এত লম্বা একটা মাস্টার প্ল্যান হয়তো পড়তে হতো না। 2 হচ্ছে আমরা এখানে অনেকবার ট্যুরিজম শব্দটা শুনেছি। যদি আপনি দেখেন যে আপনি কতবার ট্যুরিজম শব্দটা শুনেছেন, বিপরীতে কতবার সংরক্ষণ শব্দটা শুনেছেন, দেখবেন ট্যুরিজম অনেক বেশিবার উচ্চারিত হয়েছে। তার মানে মাস্টার প্ল্যান যারা করেছেন তারাও একটা মনস্তাত্ত্বিক চাপে ছিলেন, এই দ্বীপটাকে ট্যুরিজমের একটা জায়গা হিসেবে আমাদেরকে চিহ্নিত করতে হবে। বাস্তবতা কিন্তু মোটেও তা নয়। আপনি যদি বিদেশে যান, যেখানে এরকম দ্বীপ অনেকগুলো আছে, আমাদের তো এরকম দ্বীপ আর একটাও নাই, এটাই শুধুমাত্র আছে, সেখানে দেখবেন দ্বীপগুলোতে ট্যুরিজম করে, কিন্তু রাতে থাকার অনুমতি দেওয়া হয় না। এবং আমাদের যে ওশেনোগ্রাফি ইনস্টিটিউট আছে, যেটাও সরকারেরই একটা প্রতিষ্ঠান, তারা কিন্তু এখানে রাতে ট্যুরিস্ট থাকা নিষিদ্ধ করে দেওয়ার পক্ষে মতামত দিয়েছে। সেটা আমি মনে করি এই মাস্টার প্ল্যান যারা করেছে তারা একটু বিবেচনায় আনবেন। 5 বছর পর পর যেমন ট্যুরিস্ট সংখ্যা পরিবর্তনের সুযোগ থাকে, 5 বছর পর পর এটা কেবল পরিবর্তন করে বাড়ানোর বিষয় না, পরিবর্তন করে কমানোর বিষয় হতে পারে। ট্যুরিজম আর সেন্ট মার্টিন সমার্থক হতে পারে না। সেন্ট মার্টিনের এই মুহূর্তে প্রথম দাবিটা হচ্ছে এই দ্বীপটাকে সংরক্ষণ করা, এই দ্বীপটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা। একই সাথে এই দ্বীপে যারা বসবাসকারী আছে তাদের জন্য সুযোগ সৃষ্টি করা। সুযোগটা হতে পারে যে তারা বিকল্প আয়ের দিকে যাবেন। দেখেন, 8,000 মানুষের একটা দ্বীপে প্রতিদিন যদি 10,000 বহিরাগত যায় টুরিস্ট হিসাবে, আপনি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন ওই দ্বীপের কোনো মানুষের খুশি হবার কোনো কারণ নাই, কারণ ওই টুরিস্ট গুলো অবশ্যম্ভাবী রূপে তাদের প্রাইভেসির উপরে একটা প্রভাব ফেলবে। কিন্তু ওই দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থানে আমাদেরকে যেতে হবে। সেই বিকল্প কর্মসংস্থানের মধ্যে কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয় তাদের ভূমিকা আছে, তেমনি ভাবে হস্তশিল্প তৈরির ব্যাপার আছে, শুটকি করে বিক্রির ব্যাপার আছে, মাছ ধরার ব্যাপার আছে, এমনকি ট্যুরিজম ইজ অ্যান অপশন। কিন্তু ট্যুরিজমটা এখানে অতি অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে।
আমার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে, আমার বলতে আমি বাংলাদেশ সরকারের কথা বলছি, সেন্ট মার্টিন দ্বীপটাকে ফিরিয়ে আনা। যে দ্বীপটা ছিল, যে দ্বীপের সমৃদ্ধ জীববৈচিত্র্য হারিয়ে গেছে, সেই সমৃদ্ধ জীববৈচিত্র্য ফিরিয়ে আনা। এইটা শুধুমাত্র জীববৈচিত্র্য ফিরিয়ে আনার জন্য ফিরিয়ে আনা না, দ্বীপটাকে বাঁচিয়ে রাখতে হলে এই কাজটা করতে হবে। যে একটু আগে রেজা ভাই বলছিলেন, দ্বীপের একটা অংশ কিন্তু অলরেডি বিলীন হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা এই দ্বীপ কিন্তু আসলে অস্তিত্ব সংকটের মুখে আছে। অনিয়ন্ত্রিত অর্থনৈতিক কার্যক্রম এই অস্তিত্ব সংকটটাকে ত্বরান্বিত করে তুলছে। এইটাকে আমাদের স্লো ডাউন করে দিতে হবে এবং দ্বীপটাকে যতটুকুন পারি আমাদের প্রোটেকশনের দিকে এগোতে হবে। দ্বীপ বাঁচলে সবচেয়ে বেশি লাভবান কারা হবে? দ্বীপের মানুষেরা আর দ্বীপের জীববৈচিত্র্য। এখানে ট্যুরিজমের কথা যখন আমরা বলি, আমি মনে করি যে এই মাস্টার প্ল্যানের ফার্স্ট কয়েকটা পাতাই হওয়া উচিত about the restoration, how we bring back the unique traits of this island. এই দ্বীপের যে অনন্য বিরল প্রাকৃতিক বৈশিষ্ট্য, সেগুলোকে আমরা কেমন করে ফিরিয়ে আনবো। তারপর হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এটা এসেনশিয়ালি একটা সংরক্ষণের মাস্টার প্ল্যান হবে। এখন ট্যুরিজমটা কেমন হবে? দেখেন, কয়েকদিন আগে দেখেছেন যে ট্যুরিস্ট ছিল না বলে আল্লাহর রহমত একটা জাহাজে আগুন লেগে গেছে। গত বছর দেখেছেন একটা রিসোর্টে আগুন লেগে গেছে। এইখানে ট্যুরিজমের কি বিন্দুমাত্র নিয়ন্ত্রণ আছে কোন সংস্থায়? এখানে সরকারি কোন সংস্থা কি ট্যুরিজমটা নিয়ন্ত্রণ করেছে? কখনো করে নাই। যখন আপনি নিয়ন্ত্রণের কথা বললেন, তখনই যারা বহিরাগত জাহাজ চালায় এবং রিসোর্টের মালিক, তারা নানান রকম অপপ্রচারে লিপ্ত হয়ে গেল। এবং তাদের অপপ্রচারের বিপরীতে আপনি তো আর ওই অপপ্রয়াসে যাইতে পারবেন না। আপনাকে নিয়মের মধ্য থেকে আপনার কাজটা এগিয়ে নিতে হয়েছে। এবং তাদের জাহাজে আগুন লেগে যায়, তাদের রিসোর্টে আগুন লেগে যায়, কোন রকম প্রতিরক্ষা ব্যবস্থা থাকে না। এইটাকে কিন্তু ট্যুরিজম বলে না, এটাকে আপনি এক্সপ্লয়টেশন বলতে পারেন। এই মাস্টার প্ল্যানে যেটা আমি এখনো পর্যন্ত দেখিনি বা শুনিনি, যদি একটা সাবহেড দেখলাম, জমির ব্যবস্থাপনার উপর নিয়ন্ত্রণ আনতে হবে। যে এখানে জমির হস্তান্তর কিভাবে হবে সেটা জেলা প্রশাসন উদ্দেশ্য মেনশন না করে হস্তান্তর করতে দেয়া যাবে না। যদি হস্তান্তর করতে দেয়া হয়, তাহলে এই বহিরাগতরা কি ওইখানে স্থানীয় লোকদের উপর ছড়ি ঘোরাবে, এইটা হতে দেওয়া যাবে না। ট্যুরিজম হবে স্থানীয় জনগোষ্ঠী কেন্দ্রিক। আপনি ওখানে থাকেন, আপনার 2টা ঘর আছে, দরকার হলে সরকার সহায়তা দিয়ে আরেকটা ঘর আপনাকে তুলে দেবে। পর্যটকেরা স্থানীয় মানুষদের সাথে থেকে তাদের জীবন ধারণ কেমন সেটা দেখবে এবং প্রকৃতিকে উপভোগ করবে। প্রকৃতিকে নষ্ট করতে ওখানে ট্যুরিজম করতে দেওয়ার কোনো সুযোগ নেই। কোরাল ভেঙে রিসোর্টের দেয়ালে লাগানো হচ্ছে। এটা কারা করে জানেন? বহিরাগতরা করে। আপনি দেখবেন পার্বত্য এলাকায় যখন ভূমিধস হয়, সাধারণত গত বছর একটু ব্যতিক্রম ছিল, পাহাড়ে বসবাসকারী, প্রথাগতভাবে বসবাসকারী মানুষজন কিন্তু পাহাড়ে চাপা পড়ে না। কারা চাপা পড়ে? যারা অন্য জায়গা থেকে গিয়ে পাহাড় দখলের জন্য বা অনন্য উপায় হয়ে ওখানে থাকেন, সেই সমস্ত মানুষেরা পাহাড় চাপা পড়ে, কারণ তারা জানে না পাহাড়ে কেমন করে বাড়িঘর করে থাকতে হয়। সেন্ট মার্টিনে ঠিক একই কাজ হচ্ছে। স্থানীয়কে যখন আপনি দায়িত্বে দেবেন, স্থানীয় লোকজনকে যখন আপনি ড্রাইভারের আসনে বসায় দেবেন, তারা কিন্তু কোরাল ভেঙে তার ঘরের মধ্যে লাগাবে না। সে জানে যে এটা করতে হয় না। এবং এই যে আমরা বিকল্প জীবিকার কথা বলি, আসলে এগুলো কিন্তু বিকল্প জীবিকা না, এগুলি আদি জীবিকা। এই আদি জীবিকার সাথে আমাদেরকে মার্কেটের একটা সম্পর্ক করে দিতে হবে। সেই কাজটা আমরা শুরু করেছি। সো নেচার অফ ট্যুরিজম হবে এখানে প্রকৃতি কেন্দ্রিক। একেবারে যেখান থেকে ঘাটে উঠে সেখান থেকে লাউড স্পিকারে গান বাজাতে বাজাতে পুরোটা রাস্তা গিয়ে সেন্ট মার্টিনে যায়। সেন্ট মার্টিনে আপনি ওই ট্যুরিজমের জন্য যাবেন না। সেন্ট মার্টিনে আপনি যাবেন শব্দবিহীন, আওয়াজবিহীন প্রকৃতি উপভোগ করতে। আপনি সেটা না করে সেন্ট মার্টিনে যান বারবিকিউ পার্টি করতে। সেন্ট মার্টিন বারবিকিউ পার্টির জায়গা না। সেন্ট মার্টিন জোরে গান শুনে থাকার জায়গা না। এটা অন্যরকম একটা ইকোসিস্টেম। এটাকে আমাদের ট্যুরিজম ওইভাবেই করে। এখানে দেখবেন মতামতের মধ্যে একজন বলেছে সব রকমের লাউড স্পিকার বন্ধ করে দাও, মানে মাইকও চালাতে পারবে না, কারণ সে ব্যাপারটা বুঝেছে। আরেকটা কাহিনী করা হয়, এটাও কিন্তু ওই বহিরাগত যারা নিয়ন্ত্রণ করেন ট্যুরিজম সেক্টরটা,
বহিরাগত নিয়ন্ত্রণ থাকা উচিত না। ট্যুরিজম হবে স্থানীয় প্রশাসন, ট্যুরিজম মিনিস্ট্রি, ট্যুরিজম পুলিশের তত্ত্বাবধানে স্থানীয় মানুষ কর্তৃক পরিচালিত ট্যুরিজম। এই মাস্টার প্ল্যানে সেই কথাগুলো জোরালোভাবে আসতে হবে। যখনই আমরা কোনো নিয়ন্ত্রণের কথা বলি, একটা কুকুরের ছবি দিয়ে দেওয়া হয়। সেন্ট মার্টিনে নাকি সকল কুকুর অভুক্ত আছে। আপনারা যারা সেন্ট মার্টিনে গেছেন, কোন কুকুরকে অভুক্ত দেখেছেন? এইটা হচ্ছে আরেকটা প্রপাগান্ডা, আরেকটা ব্যবসা। এবং কুকুর যাদেরকে খাওয়া দেওয়া হয়, সব কুকুর লেজ নাড়তে নাড়তে খায়, এবং বাংলাদেশের কুকুরের স্বাস্থ্য যেরকম থাকে সেরকমই এই কুকুরগুলা। কুকুরের যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকে, লাইভস্টক মিনিস্ট্রি আছে, তারা দেখবে, ভলান্টিয়াররা তাদেরকে অ্যাপ্রোচ করবে। এবং এইভাবে কুকুরকে খাওয়া দিতে কিন্তু সকলেই মানা করে, কারণ এরপরে কি করবে, ওরা টুরিস্টদের হাত থেকে খাবার কেড়ে নেবে। এবং তাদের আসলে তো কোনো অপুষ্টি নেই। সেন্ট মার্টিনে যারা আছেন বলেন তো, ওইখানে কুকুর কি অপুষ্টিতে ভোগে? সেন্ট মার্টিনের মানুষ কিন্তু কুকুরদেরকে যথেষ্ট খাওয়া টাওয়া দেয়, এবং ওখানে প্রাকৃতিক ভাবেই ওরা খাওয়াও কিছু পায়। এই যে একটা প্রপাগান্ডা, এবং শেষ আমার মনে আছে যখন আমরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করতাম, তখন তৎকালীন সরকার প্রধান বলতেন, মানুষের জন্য এদের মায়া নেই, বাঘের জন্য এরা কাঁদে। তো কয়দিন আগে এরকম একটা কথা শুনলাম যে এই ফেব্রুয়ারির পরে আর এসব কিছু থাকবে না, কিসের কাছিম কিসের কি, ওইখানে যেরকম কাজ ছিল সেরকম চলবে। এটা হচ্ছে কি, যেটাই আপনি করেন না কেন, আপনি যত সুন্দর মাস্টার প্ল্যানিং করেন না কেন, রাজনৈতিক অঙ্গীকার লাগবে। আপনার দেশের বিরল একটা প্রতিবেশ ব্যবস্থাকে বাঁচিয়ে তুলতে, সেই প্রতিবেশ ব্যবস্থার উপর নির্ভরশীল মানুষকে বাঁচিয়ে রাখতে একটা রাজনৈতিক অঙ্গীকার লাগবে। কত টাকার কথা বলা হলো? 55 কোটি টাকা 5 বছরে, বছরে 11 কোটি টাকা। এটা সম্ভব না বাংলাদেশ সরকারের পক্ষে? হয়তো আমরা আবার একটু যাচাই বাছাই করলে এই টাকার পরিমাণও কমে আসবে। সরকারের বেশ কিছু উদ্যোগ আছে, আপনারা সেগুলো শুনেছেন। একটা হচ্ছে যে আমরা পর্যটন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এখনো সেখানে দেখেন ট্যুরিজম মিনিস্ট্রিকে সেখানে আগাতে হবে। ট্যুরিজম মিনিস্ট্রি একটা অ্যাপ ডেভেলপ করেছে, সেই অ্যাপেও নানান রকম কারসাজি করে 2000 ট্রাভেল পাসের পরিবর্তে আরো বেশি ট্রাভেলার ঢুকিয়ে দেয়। তো প্রতিটা পদে পদে আপনাকে মানে ভোর 4:45 থেকে ওখানে ইউএনও দাঁড়িয়ে থাকে জাহাজে পর্যটক উঠানোর জন্য। কেন এত কষ্ট করা হচ্ছে? এই দ্বীপটাকে বাঁচাতে, এই দ্বীপ নির্ভর মানুষগুলোকে বাঁচাতে। এখানে আমাদের তো কারো কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, আমাদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব আছে, ব্যক্তিগত দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকে আমরা এই কাজগুলো করছি। আমরা যে কাজটা করেছি সেন্ট মার্টিনে, আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে, যেহেতু এটা জলবায়ু ঝুঁকিতে থাকা, বিলীন হয়ে যাওয়া ঝুঁকিতে থাকা একটা দ্বীপ ব্যবস্থা, কেমন করে এটাকে বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টাটা করছি। এর একটা অংশ হিসাবে স্থানীয় প্রশাসন এবং কিছু এনজিও মিলে বর্জ্য ব্যবস্থাপনার কাজটা শুরু করেছে। স্থানীয় প্রশাসন, কিছু এনজিও মিলে কেমন করে বিকল্প জীবিকার ট্রেনিং দেওয়া যায় এবং বিকল্প জীবিকায় মানুষকে নেওয়া যায় সে কথাগুলো বলা হচ্ছে। আমাদের নিয়ন্ত্রণটা আপনারা যারা সেন্ট মার্টিন থেকে এসেছেন জেনে রাখবেন, যেটা আপনাদের স্বার্থেই করা হচ্ছে। আপাত কিছু কষ্ট হয়তো আপনাদের হচ্ছে, সে আপাত কষ্টটা নিরসনে এই বিকল্প জীবিকার কাজটা আমরা করে যাচ্ছি। এবং আমরা এই কথাগুলো আপনাদের সাথে সাহসের সাথে বলতে চাই, এবং আপনারা স্পষ্টভাবে বলতে চাই, স্বচ্ছতার সাথে বলতে চাই। এবং আপনাদের যা প্রয়োজন তাও আপনারা আমাদেরকে বলেছেন, জানিয়েছেন কি কি প্রয়োজন। ওইখানে এত টুরিস্ট যায়, ওইখানে একটা টুরিস্টের হার্ট অ্যাটাক হলে তাকে কক্সবাজারে নিয়ে আসা ছাড়া আর কোনো গত্যন্তর নাই। তো যারা এত ট্যুরিজম করেন, তারা টুরিস্টদের প্রতি দায়বদ্ধতা থেকে ওইখানে একটা কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন? তা তো করেন নাই। সব গেল বলে চিৎকার করতেছেন। কাজে কোনটা আপনাদের জন্য ভালো, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনাদের দায়িত্ব বিপদে পড়লে সরকার নিবে, নয় জাহাজ ব্যবসায়ীরা নেবে, সেটার জবাব দেন। আপনাদের বিপদে পড়লে আপনাদের দায়িত্ব সরকার নেবে নাকি ওই রিসোর্ট মালিকরা নেবে সেটা বলেন। আপনাদের বাসাগুলোতেই যদি একটা করে ঘর করে আপনারা টুরিস্টদেরকে রাখতে পারেন, সেটাই হবে সবচেয়ে টেকসই ট্যুরিজম। এখানে জনস্বাস্থ্য প্রকৌশল পানি ডিসালিনেশনের একটা প্রকল্প হাতে নিয়েছে, সোলারের একটা প্রকল্প হাতে নিয়েছে, আমরা বর্জ্য ব্যবস্থাপনা বিকল্প জীবিকার একটা প্রকল্প হাতে নিয়েছি। এইগুলো আমি মনে করি একটা সমন্বয় দরকার। আরেকটা বিষয় দরকার হচ্ছে মনিটর, যে আপনারা যদি একটা বেঞ্চমার্ক সেট করেন এবং প্রতি এক বছরের এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো, বা
প্রতি 2-3 বছর পর পর এই বেঞ্চমার্কের বিপরীতে প্রগ্রেসটা আমরা মনিটর করি। আমার মনে হয় বাংলাদেশের মানুষকে আমরা আশাবাদী হওয়ার মতন একটা কিছু দিতে পারবো। যদি সেন্ট মার্টিনকে আমরা বাঁচাতে পারি, এর অনন্য বৈশিষ্ট্যগুলো ফেরত আনতে পারি, তাহলে সবচেয়ে বেশি গর্বের জায়গায় কারা থাকবে? বাংলাদেশের জনগণ, তাই তো? বাংলাদেশের জনগণ এখনো সেন্ট মার্টিনকে দেখায় বিধ্বস্ত সেন্ট মার্টিনকে, তখন দেখাবে একটা রেস্টোর্ড হয়ে যাওয়া, প্রাণ ফিরে পাওয়া সেন্ট মার্টিনকে। সেটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। অনেক কথা শুনেছি, দুর্ভিক্ষ হয়ে যাবে, হয়েছে দুর্ভিক্ষ? হয় নাই। অনেক কথা শুনেছি, অনাহারে কুকুর মারা যাবে, মারা গেছে অনাহারে কুকুর? মারা যায় নাই। সরকারের হয়তো যেই কাজটা জুন মাসে শুরু করার কথা ছিল সরকারের প্রক্রিয়ায়, সেটা গিয়ে শুরু হয়েছে সেপ্টেম্বর মাসে। কিন্তু আপনারা যারা স্থানীয়রা আছেন তারা প্লিজ এই বার্তাটা স্থানীয় পর্যায়ে নিয়ে যাবেন, যে এটা হচ্ছে আপনাদের দ্বীপকে ভাঙন থেকে বাঁচাবার জন্য আমাদের প্রয়াস, আপনাদের দ্বীপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবার জন্য আমাদের প্রয়াস, আপনাদের দ্বীপের জীববৈচিত্র্য ফিরিয়ে আনার জন্য আমাদের প্রয়াস, আপনাদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আমাদের প্রয়াস, আপনাদের দ্বীপে বর্জ্য ব্যবস্থাপনা ভালো করার জন্য আমাদের প্রয়াস, এবং আপনাদের যাতে ট্যুরিজম নিয়ন্ত্রণের কারণে যে ক্ষতিটা হচ্ছে অর্থনৈতিক, সেই স্বল্পকালীন ক্ষতিটা দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে আমরা পুষিয়ে দিতে পারি, সেটার প্রয়াস। এখানে ট্যুরিজম মিনিস্ট্রিকে একটা বড় দায়িত্ব নিতে হবে। কেবল কয়টা ট্যুরিস্ট গেল তা দিয়ে ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাফল্য মাপা যায় না। ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাফল্য মাপতে হবে সাস্টেইনেবিলিটি টেস্টের বিপরীতে। সেটা রিগ্রেটেবলি আমরা এখনো করবার মানসিকতায় পৌঁছাইনি। আশা করি এই মাস্টার প্ল্যানটা সকলের মতামত নিয়ে যখন আমরা ফাইনাল করে গেজেট নোটিফিকেশন করব, এইটার মাধ্যমেই আমরা দ্বীপটাকেও রক্ষা করতে পারবো, স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থও সুরক্ষা করতে পারবো। আরেকটা কথা, যে এই মাস্টার প্ল্যানের বাস্তবায়নে কিন্তু স্থানীয় জনগোষ্ঠীর একটা ভূমিকা বড় করে আমাদেরকে রাখতে হবে এবং এটা স্পষ্ট করে দিতে হবে। তো আশা করি আমাদের প্রচেষ্টার ফলে সেন্ট মার্টিনও বাঁচবে, সেন্ট মার্টিনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীও বাঁচবে, এবং আমরাও বিশ্বকে দেখাতে পারবো যে আমাদের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটা দ্বীপকে রক্ষায় আসলে আমরা সকলে মিলে জাতীয় দায়িত্ববোধের পরিচয় দিয়েছি। ধন্যবাদ সকলকে।